𝗏 Law is one of the top immigration law firm in the USA. 100 officers, including law clerks and case managers, work in different departments under direct supervision of 6 prominent attorneys of America. The success rate of 𝗏 Law is over 99% in fulfilling the dream of people from other parts of the world to get an American green card. Family-based, employment-based, asylum and green card-related services are available under one umbrella at 𝗏 Law. In addition, this law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus, and student visas. The law firm is headquartered in Washington, D.C. Besides, there are several other branch offices in America and Bangladesh. A new office was opened in Atlanta in September to easily reach the services of 𝗏 Law to everyone living in Georgia. For any immigration-related services, contact address and phone number shown on the screen. You can also mail to info@rajulaw.com. 𝗏 Law is your safe address for any assistance and advice regarding immigration to America. সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আবারও ফিরে এলাম রাজু মহাজন অ্যান্ড অ্যাসোসিয়েটস আয়োজিত আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রামে। আমরা প্রতি রবিবারে এই লাইভ প্রোগ্রামে হাজির হই ইউএস ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে এবং আমাদের কাছে আসা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে অনুষ্ঠানটি উপভোগ করবেন, তাদের সবাইকে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে বরাবরের মতোই ইমিগ্রেশন টপিক নিয়ে আমাদের সাথে কথা বলবেন অ্যাটর্নি মিস্টার রাজু মহাজন, এবং আলোচনা শেষে তিনি আমাদের কাছে আসা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন এবং আজকের লাইভে আপনারা কমেন্টে যে প্রশ্নগুলো করবেন সেগুলোর উত্তর দিবেন। তাহলে আমরা দেরি না করে চলে যাই। মিস্টার মহাজন স্যারকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিম, এবং ধন্যবাদ যারা অনুষ্ঠান এখন দেখছেন বা পরবর্তীতে রেকর্ডের অনুষ্ঠান বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন, তাদের সকলকে অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে ইমিগ্রেশন সংক্রান্ত যে টপিকটি চুজ করেছি তার আলোচনার জন্য, সেটা হচ্ছে সেলফ পিটিশন H1B। আমরা জানি যে H1B জন্য এমপ্লয়ারদের একটা আবেদন করতে হয় যদি তারা ফরেন ন্যাশনালদেরকে চাকরিতে নিতে চায়, কিন্তু এখানে সেলফ পিটিশনেরও একটা সুযোগ আছে। তো এই সুযোগটা কিভাবে কারা পেতে পারে এবং যদি পেতে পারে তাহলে প্রসেসটা কি স্যার? থ্যাংক ইউ মিম। এবং এই H1B কিন্তু খুবই ইফেক্টিভ একটা টুলস আমেরিকা আসার জন্য, যেটা আমাদের বাংলাদেশি মানুষরা অনেক সময় জানেও না, অনেকে জানে কিন্তু গুরুত্বটা বুঝতে পারে না। এমনকি আমেরিকায় থাকা যারা বাংলাদেশি ব্যবসায়ী আছে, বাংলাদেশি আমেরিকান বিজনেস পার্সন আছে, তারাও এই বিষয়টা অনেকে জানে না। এই জন্য আমি চেষ্টা করছি এই H1B বিষয়টাকে সবার সাথে একটু ইন্ট্রোডিউস করার জন্য, পপুলার করানোর জন্য, যাতে এই টুলের মাধ্যমে আমেরিকায় প্রচুর বাংলাদেশি কিন্তু আসতে পারে। বিশেষ করে ঢাকায় যাদের বিবিএ ব্যাকগ্রাউন্ড আছে, যাদের কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে, যাদের ল ব্যাকগ্রাউন্ড আছে, তারা কিন্তু খুব সহজে H1Bর মাধ্যমে আমেরিকায় চলে আসতে পারে। তো এই জন্যই আমি আজকে ডিসকাস করব। বাংলাদেশ থেকে অনেকে EB3 নিয়ে আসার ব্যাপারে আগ্রহী। ডেফিনেটলি EB3-র কিছু পজিটিভ দিক আছে। EB3 আপনাকে সরাসরি গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে, কিন্তু EB3-র আবার নেগেটিভ দিক হলো EB3 প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে অনেক সময় আসতে। সে তুলনায় H1B দিয়ে কিন্তু খুব সহজে 4-5 মাসের ভিতরে আপনি আমেরিকায় চলে আসতে পারবেন। কাজে H1B-র বিষয়টা জানা দরকার। তো শুরুতেই যেটা মিম তুমি বললা যে H1B মূলত 2 ভাবে করা যায়, অনেকভাবেই করা যায়। তার ভিতরে মেজর 2টা ক্লাসিফিকেশন। একটা হলো যে আপনি কোন একটা কোম্পানিতে জব পাবেন এবং সেই কোম্পানি আপনার জন্য H1B স্পন্সর করবে, এবং প্রতি বছর মার্চের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সাধারণত একটা উইন্ডো ওপেন করা হয়। এই উইন্ডোর ভিতরে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন। তার আগে আপনাকে জব জোগাড় করতে হবে এবং সেই আপনার যে এমপ্লয়ার মূলত আপনার জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু অনেকেই আছে যে হয়তো জব জোগাড় করতে পারে না বা যে কোনো কারণে হোক জব জোগাড় করতে চাচ্ছে না, তারা কিন্তু নিজে একটা কোম্পানি ওপেন করে সেই কোম্পানির মাধ্যমে নিজে স্পন্সর করতে পারে। এটাকে বলে সেলফ পিটিশন H1B। সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। এবং আপনাদের অনেকের মনে আছে গত সপ্তাহে আমি একটা ভিডিও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছিলাম কিভাবে আমেরিকার বাইরে বসেও আমেরিকায় LLC ওপেন করা যায় এবং সেই LLC থেকে অনেক ধরনের বেনিফিট নেওয়া যায়। এই সেলফ পিটিশন H1B কিন্তু সেই বেনিফিট গুলোর ভিতরেই একটা বেনিফিট। তার মানে গত সপ্তাহের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তারপরে এই ভিডিওটা দেখলে আপনাকে অনেক সেন্স মেক করবে। ধরেন আপনি আমেরিকার বাইরে থাকেন, আপনি আমেরিকায় একটা LLC ওপেন করলেন এবং সেই LLC
আপনি কিন্তু বিদেশে আছেন, আপনার কোম্পানি আপনাকেই স্পন্সর করতে চাচ্ছে। এটার জন্য আপনাকে কি থাকতে হবে? আপনার বিজনেসটাকে একটা রেজিস্টার্ড বিজনেস হতে হবে আমেরিকায়, যেটা নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আপনার বিজনেসটাকে ভেরিফাইড হইতে হবে, ইউএসসিআইএস এর ভেরিফাইড হইতে হবে। এ বিষয়ে আমরা আপনাকে সাহায্য প্রদান করতে পারি, বা আপনি নিজেও ভেরিফিকেশন প্রসেসটা করতে পারেন। এবং আপনি যে প্রফেশনের, আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে এমন একটা জব ক্রিয়েট করতে হবে যে জবে আপনাকে স্পন্সর করবে এবং আপনাকে বেতন দেওয়ার মতো এনাফ টাকা পয়সা বা এনাফ ট্রানজেকশন আপনার বিজনেসের আছে। তো বিষয়গুলো একটু শুনতে কমপ্লেক্স মনে হবে, কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড মনে হবে। এই জন্য মানে এমন না যে আজকের ভিডিও শুনে আপনি কালকে H1B স্পন্সর করতে পারবেন, ব্যাপারটা তা না। ইটস এ লং প্রসেস, ইটস এ লেন্থি প্রসেস, বাট ইটস ধীরে ধীরে ধাপে ধাপে আগাইতে হবে আর কি। এবং শুধু যে আপনি বাংলাদেশে থাকলে বা ভারতে থাকলে, চায়না, জাপান বা পৃথিবীর অন্য দেশ থেকে H1B আন্ডার আপনি কোম্পানি ওপেন করে H1B এর আন্ডারে স্পন্সর করতে পারবেন তা না। আপনি যদি আমেরিকার ভিতরেও H1B ভিসা, এক্সিস্টিং ভিসায় থাকেন, ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি ধরেন কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছেন, মাস্টার্স করার পরে ফেসবুক বা গুগল বা অন্য যে কোনো কোম্পানিতে আপনি জব করতেছেন H1B এর আন্ডারে, দ্যাটস ফাইন। আপনার জব আপনি কন্টিনিউ করেন, সাথে আপনি একটা বিজনেস ওপেন করেন, একটা এলএলসি ওপেন করেন, সেই এলএলসি এর আন্ডারে কিছু কাজ কন্টিনিউ করতে থাকেন, কিছু অ্যাক্টিভিটি থাকুক, কিছু টাকা পয়সা থাকুক। এরপরে আপনি চাইলে, ধরেন আপনি ফেসবুকে জব করতেছেন, আপনার H1B টা ফেসবুক থেকে ট্রান্সফার করে আপনি আপনার এলএলসি তে নিয়ে যেতে পারবেন, বুঝছেন? এবং প্রসেসটা কিন্তু খুব স্ট্রেইট, খুব সহজ একটা প্রসেস। এবং এতে যেটা হবে যে আপনি H1B তে আছেন, আপনি নিজেই বিজনেস নিজে করছেন এবং নিজের জব নিজে করছেন এবং প্রচুর প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে, যদি আপনার স্কিলটা ওরকম হয়। আর এমন যদি হয় যে না, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, নিজে নিজে জব করেন, ধরো টাকা ইনকাম করতে পারবেন না, তাহলে তো আপনার যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থাকাটাই বেটার হবে। তো মোট কথা হলো, সেলফ পিটিশন H1B এর জন্য আপনার একটা আমেরিকান রেজিস্টার্ড এলএলসি থাকতে হবে, একটা কোম্পানি থাকতে হবে। এটা কি এলএলসি হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ধরনের রেজিস্ট্রেশনই হোক, একটা রেজিস্টার্ড বিজনেস থাকতে হবে। সেই বিজনেসে কিছু অ্যাক্টিভিটি থাকতে হবে, কিছু টাকা জেনারেট হতে হবে, কিছু ট্রানজেকশন জেনারেট হবে। এবং সেই কোম্পানি আপনাকে যদি স্পন্সর করতে চায়, তাহলে আপনার যে স্কিল এবং ওই কোম্পানির যে অ্যাক্টিভিটি, এই দুইটাকে ম্যাচ করতে হবে। এবং স্কিল বলতে এখানে এডুকেশনাল স্কিলও হতে পারে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, অথবা প্রপার ট্রেনিংও হতে পারে। দুইটার যে কোনো একটা হোক, ম্যাচ করলে আপনার জন্য নতুন করে H1B ফাইল করতে পারবে, H1B ট্রান্সফার করতে পারবে, কনকারেন্ট H1B করতে পারবে, সবকিছু করতে পারবে। তো এটা একটা খুবই ইফেক্টিভ টুল। সেলফ পিটিশন H1B খুবই ইফেক্টিভ টুল যারা এন্টারপ্রেনার তাদের জন্য। সেই এন্টারপ্রেনারশিপটা যে কোনো ফিল্ডে হোক, মেডিকেল ফিল্ডে হোক, লিগ্যাল ফিল্ডে হোক, অ্যাকাউন্টিং ফিল্ডে হোক, আপনি যদি আর্টিস্ট হন, বিশেষ করে আর্টিস্টরা কিন্তু এইটার সুযোগ সুবিধা খুব গ্রহণ করতে পারে। যদি কেউ ফ্যাশন মডেল হয় বা আপনি একজন আর্টিস্ট, আপনি ধরেন ঢাকায় বসে পেইন্টিং করতেছেন, আপনি আমেরিকায় একটা রেজিস্টার্ড বিজনেস থাকবে, সেই রেজিস্টার্ড বিজনেসের আন্ডারে আপনি ওই পেইন্টিং গুলির আমেরিকায় বিক্রি করতে পারবেন এবং আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারবে। একইভাবে মিউজিশিয়ানদের ক্ষেত্রে, সব ধরনের প্রফেশন, যারা যে কোনো প্রফেশন যেখানে সেলফ এমপ্লয়মেন্টের একটা সুযোগ থাকে, তারা সবাই এই টুলসটা ইউজ করতে পারবেন। তো এই ছিল একটু ওভারঅল ডিসকাশন। আই আন্ডারস্ট্যান্ড যে H1B নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশিদের নলেজ কম্পারেটিভলি কম, কাজেই আমার এই ডিসকাশনটা বুঝতে হয়তো অনেকেরই সমস্যা হবে। আমার এই ডিসকাশনের করার একটাই উদ্দেশ্য, আমি চাই যে আপনাদের মাথায় H1B বিষয়টা ঢুকা দেন এবং আপনারা এটা নিয়ে একটু এনাফ ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন। যখনই আপনি ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন, তখনই দেখবেন যে আমার কথাগুলি বুঝতে আপনাদের জন্য খুব সহজ হচ্ছে। এবং ফার্দার যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা সহজ আনসার দেব। অল আই ওয়ান্ট আপনাদের কাছ থেকে, যে আমি চাই বাংলাদেশ থেকে প্রচুর মানুষ H1B তে চলে আসুক, যেহেতু এটা একটা খুবই শর্ট একটা প্রসেস, খুবই সহজ প্রসেস। ডেফিনেটলি এখানে একটা লাক ফ্যাক্টর আছে, যেহেতু একটা লটারির ব্যাপার আছে, লাকের ব্যাপার আছে। কিন্তু লাক যদি ফেভার করে, আপনি EB3 বা অন্য যেগুলো ক্যাটাগরি আছে তার থেকে অনেক সহজে, অনেক দ্রুততম সময়ে আপনি আমেরিকায় চলে আসতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের ডিসকাশন সেলফ এমপ্লয়েড H1B এর উপরে। ধন্যবাদ স্যার। আপনারা যারা আলোচনাটা শুনলেন, তারা যদি কিছু না বুঝতে পারেন তাহলে একেবারে আশাহত হবেন না। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করতেই থাকবো। আমরা ফেসবুক লাইভে আসবো, আবারও কথা বলবো। তখন আপনারা আপনাদের প্রশ্ন আবার করতে পারেন। এমনকি আপনারা এখানে আজকে প্রশ্ন করে ফেলতে পারেন। স্যার, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমরা প্রথমে ইনবক্সে আসা প্রশ্নগুলোকে অ্যাড্রেস করি। মিস্টার শামসুদ্দিন খান আমাদের প্রশ্ন করেছেন, আমি জানতে চাই কোভিড-19 ভ্যাকসিন চতুর্থ ডোজ দেওয়া লাগবে কিনা, যদি না দেই তাহলে কোনো সমস্যা আছে কিনা যাওয়ার ক্ষেত্রে?
আমি ধরে নিচ্ছি আপনি আমেরিকা আসার কথা বলছেন এবং আমেরিকার যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের রিকোয়ারমেন্ট কি বা সেটা আপনি জানতে চাচ্ছেন। এটা কিন্তু এক এয়ারপোর্টে এক রকম রিকোয়ারমেন্ট। ধরেন JFK এর রিকোয়ারমেন্ট একরকম হবে, টেক্সাসের ডালাসে অন্যরকম হবে, ওয়াশিংটন ডিসির অন্যরকম হবে। এক এয়ারপোর্টের রিকোয়ারমেন্ট এক রকম। তবে ইন জেনারেল হলো যে WHO র অনুমোদিত যেকোনো ভ্যাকসিন আপনি যদি 2 ডোজ নিয়ে থাকেন, 2 ডোজ নিয়ে থাকলেই আপনি আমেরিকায় ঢুকতে পারবেন। পরের যেগুলি সেগুলি হলো রিকমেন্ডেড বাট নট ম্যান্ডেটরি। তারপরও আমার কথাটাকে আপনি পুরোপুরি 100% বিশ্বাস করার দরকার নেই। আপনি একটু গুগলে সার্চ দেন কোভিড ভ্যাকসিন রিকোয়ারমেন্ট ফর JFK এয়ারপোর্ট, অথবা আপনি যে এয়ারপোর্টে আসবেন সেই এয়ারপোর্ট নাম দেবেন কোভিড ভ্যাকসিন রিকোয়ারমেন্ট ফর দ্যাট এয়ারপোর্ট, দিয়ে সার্চ দিলে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, সেটাই ফলো করেন। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিলাম যে এক এয়ারপোর্টে এক রকম। এক্ষেত্রে আমেরিকান ফেডারেল সরকারের গাইডলাইন কম্পারেটিভলি কম থাকে। এয়ারপোর্ট গুলি অনেকটা স্বাধীনভাবে তাদের নিজস্ব পলিসি তৈরি করে। আপনি যে এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন সেই এয়ারপোর্টের রিকোয়ারমেন্টটা ফলো করেন। থ্যাংক ইউ স্যার। পরবর্তী প্রশ্নে চলে যাই। মিস্টার আবুল হাসনাত আমাদের প্রশ্ন করেছেন, ইন্টারভিউয়ের সময় DS-260 এর কোনো কপি অথবা কনফার্মেশন পেজ নিয়ে কি যেতে হবে? এগুলি আমি বলি কি, এগুলি সবকিছু নিয়ে যাওয়া ভালো। মানে অফিসিয়ালি নিয়ে যাওয়ার কথা না, কারণ আপনি এগুলো একবার সাবমিট করছেন, ওদের কাছে সব কপি আছে, সবকিছু দেখে শুনেই আপনাকে ইন্টারভিউ নেবে। তারপরে টু বি অন দ্য সেফ সাইড একটা খামের ভিতরে করে বা একটা ওই যে প্লাস্টিকের ব্যাগ, আমরা আগে জানতাম যে ক্লিয়ার ব্যাগ বলে একটা ব্যাগ বলতে, একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে সবকিছু নিয়ে যান। যদি দেখতে চায় দেখাইলেন, দেখতে না চাইলে ফেরত নিয়ে চলে আসতেন। সাথে থাকার দোষের কিছু না, বুঝছেন? এই জন্য আমি বলি আপনি ফুলি প্রিপেয়ার্ড হয়ে রেডি হয়ে যাবেন। যা দেখতে চায় দেখাবেন, যা দেখতে চাবে না দেখাবেন না। থ্যাংক ইউ স্যার। এরপরে মিস্টার ফ্লাভিও প্রশ্ন করেছেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট এন্টারিং দ্য ইউনাইটেড স্টেটস লিগালি উইথ ওয়ার্ক ভিসা। I stayed here and I would like to know if I have the possibility to apply for H3 visa. I have been in this country for 2 years. It depends. Yes, there are many options to come to America legally. It's very hard to say, um, without knowing your exact background. Like you said, you have been here in America for 2 years. I need to know, like, under which visa. Like, is it a student visa? If it is a student visa, then what did you study? H3 visa is also work visa. So it depends. H3 visa has its own requirement. So I have to know more about you, more about your background, your future plan, and then I'll be able to comment. But in general, yes, if you are here in America for 2 years, there are many options that you can go through, and it's quite easy to get work visa like a H3 or H1B kind of visa. It's not that hard. Thank you, sir. Here I want to add, if you want a paid or unpaid appointment with our attorney, you can visit www.rajula.com. এরপরে মিস্টার ফয়সাল আমাদের প্রশ্ন করেছেন, I already applied for my wife when I had a green card. Now I became a citizen of USA last year, but still my case is not moving. It says in my case is just reviewing, not even received. Is there any way to make the case faster? Can you guys expedite? Yes, there are 4 different options to expedite any case like your case. Number 1 is you can always call USCIS customer service phone number. And I know it's very hard to reach them, but there is a robot called Emma. You can talk to Emma and try your best to expedite the process. If you are successful, that's good because it's free. It's free and you can do it yourself. The second one is calling your local US congressman or senator and request them to place a expedite request to USCIS. Sometimes it works, sometimes it doesn't, but it's also free. You should take this service. Number 3 is there is an office called Immigration Ombudsman. So you can also request expedite process through Immigration Ombudsman office, and sometimes it also works. These 3 is totally free. You can do it yourself, and usually it doesn't take a lot of work. You can do it. If all these 3 attempts fails, if your case is still not moving forward, I would highly encourage you to file writ of mandamus. The problem with writ of mandamus is it is expensive. We charge $3,000. There's a court fee for $402. There's a FedEx shipping fee for almost $200. In total, it would be like $3,600, $3,700. But it is very effective in terms of expediting case like this. So it's your call whether to file for writ of mandamus or not. But I would recommend you to try those free steps first. If it is helpful, that's good. You do not need writ of mandamus. But if it doesn't work, then think seriously about writ of mandamus.
থ্যাংক ইউ স্যার। এরপরে আমাদের পরের প্রশ্নটি করেছেন মিস মৌ। ডু ইউ ওয়ার্ক উইথ ভাওয়া পিটিশন? We work with all kind of petitions. Like our office, our law firm is specialized. We have different departments. So each department is headed by a licensed U.S. attorney, and they are specialized in their own field. So we process all kind of immigration cases, including VAWA. If you have any question, you can always reach out to us, and definitely we'll be able to help you. থ্যাংক ইউ স্যার। এখানে একটু জানিয়ে নেই, আপনারা আমাদের কাছে ইমেইলে প্রশ্ন করতে পারেন। আমাদেরকে ইমেইলে প্রশ্ন করতে এই অ্যাড্রেসে মেইল করবেন info@rajula.com। স্যার, তাহলে এখন আমরা চলে যাই আমাদের লাইভে আসা প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্নটি করেছেন রাজ সিগদেল। তার প্রশ্নটি হচ্ছে, I was a J1 student 10 years ago, but I completed my 2 years home residency requirement. Do I need my completion of home residency during I-140 phase or during I-485 application? You need it before or at the time of I-485 application. I highly recommend completing this home requirement that you already completed before filing I-485, but worst case scenario, you can complete it while your I-485 is pending too. But it's about I-485, not I-140. থ্যাংক ইউ স্যার। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম এটি সংক্রান্ত একটা প্রশ্ন এসেছে। মিস্টার সাজিব সরকার আমাদের প্রশ্ন করেছেন, H1B থেকে একটি কোম্পানিতে চাকরিরত অবস্থায় নিজের এলএলসি কোম্পানির জন্য কি নিজের কাজ করবার সুযোগ আছে? আচ্ছা, আবার বলি, H1B থেকে একটি চাকরিরত অবস্থায় নিজের এলএলসি কোম্পানি থেকে নিজের কাজ করা, জি আছে। আপনি নিজের কোম্পানিতে নিজের চাকরি করতে পারবেন। অনেকটা আপনি দেখবেন অনেকেই দুইটা জব করে, প্রথমে একটা ফুল টাইম জব করে, তারপর একটা পার্ট টাইম জব করে। তো এখন দেখতে হবে যে আপনার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি কি। এমন যদি হয় যে আপনার কোম্পানির সাথে চুক্তি হলো যে ওই কোম্পানিতে চাকরি করা অবস্থায় আপনি অন্য কোনো জব করতে পারবেন না, তাহলে আপনি নিজের কোম্পানিতেও পারবেন না। বাট ইন জেনারেল এই টাইপের চুক্তি থাকে না কোনো কোম্পানিতে। কিন্তু আরেক ধরনের চুক্তি থাকে যেটা আপনাকে ইম্প্যাক্টেড করতে পারে। সেটা হলো যে ধরেন আপনি একটা টেক কোম্পানিতে জব করতেছেন এবং আপনার সাথে আপনার কোম্পানির চুক্তি হলো এই চাকরি কন্টিনিউ করা অবস্থায় বা চাকরি শেষ করার পরে ১ বছর পর্যন্ত আপনি অন্য কোনো টেক কোম্পানিতে জব করতে পারবেন না। এরকম যদি এরকম ক্লজ থাকা কিন্তু এই চুক্তিতে খুবই কমন, অনেকেই থাকে, এটাকে বলে নন কম্পিট ক্লজ বলে। এরকম যদি কোনো নন কম্পিট ক্লজ থাকে তাহলেও আপনি আপনার নিজের কোম্পানিতে জব করতে পারবেন না, কারণ আপনার কোম্পানিতে আপনি মূলত আইটি টাইপেরই কাজ করবেন, আপনি তো আর কপি বিক্রি করবেন না। কাজেই আমি ধরে নিচ্ছি যে একই টাইপের জব, কাজেই ডিপেন্ড করে আপনার সাথে আপনার বর্তমান কোম্পানির কি চুক্তি। কিন্তু আপনার সাথে আপনার কোম্পানির যদি কোনো চুক্তি সংক্রান্ত সীমাবদ্ধতা না থাকে তাহলে আপনি নিজের কোম্পানিতে চাকরি করতে পারবেন অ্যাজ এ পার্ট টাইম জব, অ্যাজ এ কনকারেন্ট H1B বা আরো অনেক ভাবে। শর্ট অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, ইয়েস, আপনি পারবেন। থ্যাংক ইউ স্যার, বিষয়টা অনেক সহজে ক্লিয়ার করে দেওয়ার জন্য। এরপরে প্রশ্নটি করেছেন মিস্টার সালিম রেজা। Is it possible to meet with Raju sir directly? I am in Atlanta. When will be available in Atlanta office? Please let me know. I have a EB3 visa sponsor. I want to know details. আমার সাথে, হ্যাঁ, আটলান্টায় আপনি দেখা করতে পারবেন। আটলান্টায় আমার যেতে একটু টাইম বেশি লাগে, আমি সাধারণত যেতে পারি না সবসময়, চেষ্টা করি যাওয়ার জন্য। ওয়াশিংটন ডিসিতে আমি সাধারণত 20 দিন থাকি আর 10 দিন থাকি ওয়েস্ট ভার্জিনিয়ায়। এর বাইরে নিউ ইয়র্কে থাকি, মাঝে মাঝে আটলান্টায় যাই, টেক্সাসে যাওয়া হয় বিভিন্ন সময়। তো আটলান্টায় আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো আসলে আমরা অনলাইনে মিটিং করি, কারণ আমার সঙ্গে আপনার আটলান্টায় দেখা করতে গেলে একটু দেরি হইতে পারে। এখন আপনি যদি মনে করেন যে না, দেরি হলে আমার কোনো আপত্তি নাই, তাহলে আপনি আমাদের অফিসকে ইমেল করেন, আমরা একটা স্কেজুল ঠিক করি, তারপরে আটলান্টায় দেখা হবে। আর যদি মনে করেন যে না, এগুলো আপনি জুমের মাধ্যমে কথা বলে ফেলতে পারবেন, তাহলে আমরা জুমে মিটিং সেট করতে পারি। আমি অধিকাংশ মিটিং আসলে জুমের মাধ্যমে করি, এতে আমি কোথায় থাকি, ক্লায়েন্ট কোথায় থাকে, এতে কোনো সমস্যা হয় না, আমরা তাড়াতাড়ি কথা বলতে পারি। তো ইটস আপ টু ইউ, আপনি ইন পার্সন দেখা করতে চাইলে একটু দেরি হইতে পারে, বিশেষ করে আটলান্টায়, আর জুমের মাধ্যমে কথা বলতে চাইলে তাড়াতাড়ি হতে পারে। থ্যাংক ইউ স্যার। এরপরে আমাদের প্রশ্ন করেছেন রাফসান জানি রিয়ান। Sir, I want to know, can students change their university after receiving 221G from VO for F1 visa? Short answer holo yes, they can, but I highly recommend not to change the university within the process of administrative processing, because that will require further investigation about your profile. I would recommend you to not transfer your school until you come to America.
Once you are in America, once you are already enrolled in a program, then you can transfer your university from service from one university to another one. That one is easier, that one is faster, and that will not trigger any further background check of your case. So I would advise you to do that, but short answer to your question is yes, you can do it. থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে এই মুহূর্তে শেষ প্রশ্ন, সেটা করেছেন মিস্টার মোসাদ্দেক খান। হ্যালো, হাউ লং ইট টেকস টু স্কেডিউল E2 category NIW approved visa appointment in US Embassy in Bangladesh? Note that NVC received and acknowledge the receipt of all documents. আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আপনার যেহেতু NIW অ্যাপ্রুভড এবং আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং আছে ইউএস এমবাসিতে, এই মুহূর্তে আপনি E2 চাইলে ওরা আপনাকে E2 দিবে না। কারণ হলো E2 হলো নন ইমিগ্রেন্ট ভিসা। আপনার যেহেতু NIW অ্যাপ্রুভড আছে, আপনাকে এখন DS-260 মানে ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি করে ফেলছেন। এখন যেহেতু আপনার DS-260 মানে ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন পেন্ডিং, আপনি যদি এখন E2 এর জন্য আবেদন করেন, মোস্ট লাইকলি ওরা আপনাকে দিবে না। চাইলে এমবাসি চাইলে দিতে পারে, এমবাসির কোনো সমস্যা নেই, বাট মোস্ট লাইকলি দিবে না। এবং E2 এর প্রসেসটা অনেক কমপ্লিকেটেড প্রসেস। আপনি যত সহজ ভাবতেছেন ব্যাপারটা তো সহজ না। কাজে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার যেহেতু NIW অ্যাপ্রুভড, আপনি DS-260 আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি সাবমিট করছেন, এইটা নিয়ে আপনি পড়ে থাকেন। এইটা দিয়ে আপনি সহজে গ্রিন কার্ড নিয়ে সরাসরি আমেরিকা আসতে পারবেন, আপনি এবং আপনার ফ্যামিলি। এটাই ভালো হবে। এখন কোয়েশ্চেন হলো, এমন যদি হয় যে এমবাসি আপনাকে ইন্টারভিউ ডেটই দিচ্ছে না, তখন আপনি এক্সপেডাইট করতে পারেন। এবং এক্সপেডাইট করার জন্য আমি একটু আগে যে অপশনগুলি বললাম, 3টা ফ্রি অপশন আছে, একটা এক্সপেন্সিভ অপশন আছে। এটা আপনি দেখে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিতে পারেন। কিন্তু এখন আপনি E2 করতে গেলে আপনার কমপ্লেক্সিটি বাড়বে। থ্যাংক ইউ স্যার। আমাদের পরের প্রশ্ন করেছেন মিস্টার আখতারুজ্জামান আক্তার। তিনি বলেছেন, স্যার ভিসা বুলেটিনে শুধু বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির কতজন ভিসা পেল সেটি কিভাবে জানতে পারবো? উনি একটা লিঙ্ক চেয়েছেন, আশা করি আমরা পরবর্তীতে লাইভটা শেষ হলে লিঙ্কটা দিয়ে দিতে পারবো ভিসা বুলেটিনের। হ্যাঁ, ভিসা বুলেটিন লিঙ্কটা আমি দিতে পারবো। ভিসা বুলেটিনের লিঙ্ক আপনি গুগলে সার্চ করলে পাবেন, ভিসা বুলেটিন ফেব্রুয়ারি 2023 সার্চ দিলে। কিন্তু এখানে এক্স্যাক্টলি বাংলাদেশের কতজন ভিসা পাচ্ছে আমার মনে হয় না আপনি এটা কোনো সোর্স থেকে আপনি সরাসরি পাবেন। যদি এমবাসি বা ডিপার্টমেন্ট অফ স্টেট তারা কোনো আকারে ইঙ্গিতে বলে থাকে বা কোনো ডেটা পাবলিশ করে থাকে, এটা বিশ্বাস করবেন। এটা যদি কোনো প্রাইভেট কোম্পানি কিছু দিয়ে থাকে, সবকিছু বিশ্বাস করার কিছু নাই। অনেকে আছে ফেক ইনফরমেশন দেয়। তো শুধু বাংলাদেশে ইনফরমেশন পাওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ এখানে অনেক প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। বাট আর ভিসা বুলেটিনের লিঙ্ক আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে আবারও আমরা শেষ প্রশ্নে এসেছি। মিস্টার সাইফুর রহমান আমাদের প্রশ্ন করেছেন, স্যার ইকোনমিক্স থেকে মাস্টার্স করে কি লিগ্যাল হওয়া যায় বা পিআর পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়। ইকোনমিক্স পড়েন আর আপনি কম্পিউটার সায়েন্স পড়েন, যাই পড়েন, এটা তো কোনো ব্যাপার না। ডেফিনেটলি যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা স্টেম ফিল্ডের স্টুডেন্ট, তারা একটু বেনিফিট পায় আমেরিকায় নন স্টেমের ব্যাকগ্রাউন্ডের চেয়ে। কিন্তু তার মানে এই না যে আপনি ইকোনমিক্স থেকে এই করতে পারবেন না। আপনি লিগ্যাল হওয়া বলতে আপনি মূলত গ্রিন কার্ড পাওয়ার কথা মিন করছেন। আপনি পড়াশোনা করতে আসলেও তো আপনি লিগ্যাল, এটা তো লিগ্যাল স্ট্যাটাস। আপনি হয়তো গ্রিন কার্ড পাওয়ার কথা বলতেছেন। শর্ট আনসার টু ইউর কোয়েশ্চেন, ইয়েস, আপনি ইকোনমিক্সে মাস্টার্স করার পরেও আপনি গ্রিন কার্ড পেতে পারেন যদি আপনি কোয়ালিফাইড হন। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে আজকে লাইভে এই প্রশ্নগুলো এসেছিল, আমরা আজকে সবগুলো প্রশ্ন অ্যাড্রেস করে ফেলেছি। এখন আমরা একটু জানিয়ে দিই যে আপনারা যদি আমাদের কাছে এভাবে প্রশ্ন করতে চান তাহলে আমাদেরকে মেইল করতে পারেন info@rajulaw.com এ, কিংবা আমাদের অ্যাটর্নির সাথে যদি পেইড বা আনপেইড অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে আপনারা ভিজিট করবেন www.rajulaw.com এ। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী রবিবারে আরেকটি লাইভ প্রোগ্রামে। আশা করি সবার অংশগ্রহণে সেই লাইভ প্রোগ্রামটিও স্বতঃস্ফূর্ত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। Raju Law is one of the top immigration law firm in the USA. 100 officers, including law clerks and case managers, work in different departments under direct supervision of 6 prominent attorneys of America. The success rate of Raju Law is over 99% in fulfilling the dream of people from other parts of the world to get an American green card. Family-based, employment-based, asylum and green card-related services are available under one umbrella at Raju Law. In addition, this law firm is one of the best in America for getting services related to NIW, writ of mandamus and student visas.
The law firm is headquartered in Washington, D.C. Besides, there are several other branch offices in America and Bangladesh. A new office was opened in Atlanta in September to easily reach the services of Raju Law to everyone living in Georgia. For any immigration-related services, contact address and phone number shown on the screen. You can also mail to info@rajulaw.com. Raju Law is your safe address for any assistance and advice regarding immigration to America.